সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উর্মিলা বড়ুয়া, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স 4th ইয়ারে আছো, গতকাল আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ক্লাসে করিয়েছিলাম। আজকে আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সেকেন্ড চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারের পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করব। গতকালের ক্লাসে আমরা যে বিষয়গুলো জেনেছিলাম সেটা হলো ক্যাপিটাল বাজেটিং বলতে কী বোঝায়, ক্যাপিটাল বাজেটিংয়ের ফুল প্রসেসটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে ক্যাপিটাল বাজেটিংয়ের ইভ্যালুয়েশনের একটি মেথড পেব্যাক পিরিয়ড মেথড, এই মেথডটা নিয়েও তোমাদেরকে এই মেথডের সুবিধা অসুবিধাগুলো এবং এই মেথডটা একটা সিম্পল ম্যাথ দিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে এই পেব্যাক পিরিয়ড মেথডের আনইভেন ক্যাশ ফ্লোতে, গতকালের ক্লাসে আমরা করেছিলাম সেটা ছিল ইভেন ক্যাশ ফ্লো, আজকে আনইভেন ক্যাশ ফ্লোতে পেব্যাক পিরিয়ডটা কীভাবে ফাইন্ড আউট করা যায় সেটা আমরা দেখব এবং আমি আজকে অ্যাকাউন্টিং ডেট অফ রিটার্ন মেথড নিয়েও আলোচনা করব। শিক্ষার্থীরা, পেব্যাক পিরিয়ড বলতে আমি গতকালের ক্লাসে বলেছিলাম, অর্থাৎ তুমি যে ইনভেস্টমেন্টটা করছো সেই ইনভেস্টমেন্টের টাকাটা রিটার্ন পেতে কতটুকু সময় লাগবে সেই পিরিয়ডটা বের করাই হলো পেব্যাক পিরিয়ড এবং এই বের করার মেথডটাই হলো পেব্যাক পিরিয়ড মেথড। গতকালের ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে ইভেন ক্যাশ ফ্লোতে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করেছো, প্রতি বছর সেম টাকা রিটার্ন পাচ্ছ, কোনো টাকা চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ প্রতি বছর সেম একই অ্যামাউন্ট যখন রিটার্ন পাওয়া যায় তখন সেটা হচ্ছে ইভেন ক্যাশ ফ্লো, যেটা বের করা খুব সহজ। ইভেন ক্যাশ ফ্লোতে পেব্যাক পিরিয়ডটা বের করা। আজকের ক্লাসে আমরা দেখব আনইভেন ক্যাশ ফ্লো, অর্থাৎ এক এক বছর যখন রিটার্নের পরিমাণ এক এক রকম হচ্ছে, অর্থাৎ আজ প্রথম বছরে 12,000 পেলে পরবর্তী বছর 5,000 পাওয়া যাচ্ছে, আবার পরের বছর 10,000 টাকা পাওয়া যাচ্ছে, অর্থাৎ আনইভেন, অর্থাৎ সমান না, অসমান যখন রিটার্ন এক এক বছরে হবে তখন আমরা কিভাবে পেব্যাক পিরিয়ডটা বের করব। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এখানে একটা ম্যাথ বোর্ডে লিখে দিয়েছি, আমি এটা পড়ে শোনাচ্ছি। প্রজেক্ট ইনিশিয়াল কস্ট ইজ টাকা 50,000, অর্থাৎ একটা প্রজেক্টের ইনিশিয়াল কস্ট, প্রজেক্ট বলতে এখানে ইনভেস্টমেন্ট প্রজেক্টকে বোঝানো হচ্ছে, ইনভেস্টমেন্ট পলিসিটাকে বোঝানো হচ্ছে। সেই ইনভেস্টমেন্টের ইনিশিয়াল কস্ট হচ্ছে 50,000, অর্থাৎ ক্যাপিটালটা হচ্ছে 50,000 দিয়ে এই ইনভেস্টমেন্টটা দিয়ে শুরু করা হয়েছে। ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 years, অর্থাৎ 5 বছরের জন্য এই পলিসিটা, এই প্রজেক্টটা নেওয়া হয়েছে। এই 5 বছরের ক্যাশ ফ্লোটা নিচে দেখানো হয়েছে। প্রথম বছরে ক্যাশ ফ্লো, অর্থাৎ প্রথম বছরে এই ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাওয়া যাবে 12,000 টাকা, দ্বিতীয় বছরে পাওয়া যাবে 15,000 টাকা, তৃতীয় বছরে পাওয়া যাবে 13,000 টাকা, চতুর্থ বছরে পাওয়া যাবে 12,000 টাকা এবং 5th ইয়ার অর্থাৎ পঞ্চম বছরে পাওয়া যাবে 14,000 টাকা। শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে বের করতে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য পেব্যাক পিরিয়ড, অর্থাৎ পেব্যাক পিরিয়ডটাকে বের করতে বলা হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ক্যাশ ফ্লোটা কিন্তু ইভেন না, অর্থাৎ সমান না। 12,000 টাকা যদি প্রথম বছরে পাওয়া যাওয়া যেত এবং পরবর্তী বছরে যদি 12,000 এবং পরবর্তী বছরে 12,000, তখন সেটা কি হতো? ইভেন ক্যাশ ফ্লো হতো। কিন্তু এখানে দেখছো ক্যাশ ফ্লোটা এক এক বছর এক এক রকম, অর্থাৎ আমি এই বছর 12,000 পেলে পরবর্তী বছর পাচ্ছি 15,000। এখন আমরা যেটা বের করব, এই 50,000 টাকা রিটার্ন আমি কতটুকু সময়ের মধ্যে পাচ্ছি। শিক্ষার্থীরা, এটার জন্য বোঝার জন্য আমি পাশে আরেকটা চার্ট করেছি, সেটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। এখন দেখো, প্রথম বছর আমি পেয়ে যাচ্ছি 12,000 টাকা রিটার্ন, তাহলে প্রথম বছর আমি 50,000 টাকার মধ্যে, এই 50,000 টাকার মধ্যে 12,000 টাকা আমি প্রথম বছরে রিটার্ন পেয়ে যাচ্ছি। পরবর্তী বছরে এসে সেটা হচ্ছে এই 15,000, সেকেন্ড ইয়ারে গিয়ে আমি রিটার্ন পাচ্ছি 15,000 টাকা, তাহলে 2 বছর মিলে আমি টোটাল রিটার্ন পাচ্ছি 15 এবং 12 যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে কত? 27,000, অর্থাৎ 27,000 টাকা। তৃতীয় বছরে গিয়ে আমি রিটার্ন পাচ্ছি 13,000 টাকা, তাহলে তৃতীয় বছর গিয়ে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো অর্থাৎ টোটাল রিটার্ন হবে 13, 12 এবং 15 যোগ করলে কত হয়? 40,000 টাকা, অর্থাৎ 40,000
50,000। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। কার কাছাকাছি? আমার ইনভেস্টমেন্টের কাছাকাছি। অর্থাৎ ইনভেস্টমেন্টের কাছাকাছি রিটার্ন আমি পেয়ে যাচ্ছি। কোন বছরে এসে? তৃতীয় বছরে এসে আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আসছে 40,000 টাকা। অর্থাৎ এই 3 বছর মিলে আমি টোটাল 40,000 টাকা রিটার্ন পেয়ে যাচ্ছি। তাহলে 40,000 টাকা রিটার্ন যদি আমি 3 বছরে পেয়ে যাই, তাহলে আমার আর বাকি থাকে কত টাকা? বাকি থাকে 50,000 থেকে আমি যদি 40,000কে বাদ দিই, আমার বাকি থাকে হলো 10,000 টাকা। অর্থাৎ 50,000 থেকে 40,000 মাইনাস করার পর আমার আর রিটার্ন পাওয়ার বাকি আছে 10,000। এই 10,000 রিটার্নটা আমি 3 থেকে 4 বছর অর্থাৎ 3rd ইয়ার থেকে 4th ইয়ার এই ইয়ারের মাঝামাঝিতে আমি পেয়ে যাব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 40,000 টাকা টোটাল রিটার্ন পাওয়ার পরে পরবর্তী বছর অর্থাৎ 4th ইয়ারে আমি রিটার্ন পাচ্ছি কত? 12,000 টাকা। যখন আমি 12,000 টাকা রিটার্ন পাচ্ছি, তখন কিন্তু আমার কিউমুলেটিভ ক্যাশ ফ্লো হয়ে যাচ্ছে 52,000। অর্থাৎ 50,000-এর চেয়ে আরও 2,000 টাকা বেশি। কিন্তু আমাকে বের করতে হবে আমি এই 50,000টা রিটার্নটা কোন জায়গায় পাচ্ছি। তাহলে তোমরা সেটা দেখতে পাচ্ছ, এই 40 এবং 52-র মাঝামাঝিতে আমি এই 50,000-এর রিটার্নটা পাচ্ছি মাঝামাঝি সময়ে। তার মানে 3 থেকে 4 বছর এর মাঝখানের সময়ে আমি আর বাকি যে 10,000 টাকা সেটা রিটার্নও পেয়ে যাচ্ছি। তার মানে 3 বছরের সাথে আমার পরবর্তী 1 বছর থেকে আরও কম সময়ে আমি টোটাল আমার ইনভেস্টমেন্টের রিটার্ন পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা স্বাভাবিক ঐকিক নিয়মে চিন্তা করি, আমি তো 3 ইয়ার্স পেয়ে গেলাম। তাহলে আমি 3 ইয়ার্স এখানে লিখে ফেললাম। 3 বছরে আমি 40,000 টাকা রিটার্ন পেয়ে যাচ্ছি। 40,000 টাকা রিটার্নের জন্য আমার সময় লাগছে কত? 3 বছর। তাহলে 3 বছর আমি পেয়ে গেলাম। আমার বাকি আছে আর কত? 10,000 টাকা। এই 10,000-এর জন্য আমার কতটুকু সময় লাগবে সেটা বের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী বছর অর্থাৎ 4th ইয়ারে 12,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি ঐকিক নিয়মে চিন্তা করি, 12,000 টাকা রিটার্ন পাওয়া যাচ্ছে 1 ইয়ারে। তাহলে 1 টাকা রিটার্ন পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 12,000 ইয়ারে। তাহলে আমার বাকি আছে কত? 10,000 টাকা অর্থাৎ 10,000। তাহলে 10,000 রিটার্নটা আমি পাবো কতটুকু সময়ের মধ্যে? 1 বছর থেকে অবশ্যই কম সময় হবে। তাহলে 1 ইন্টু 10,000 ডিভাইডেড বাই 12,000। স্বাভাবিকভাবেই বলছি, পরবর্তী বছর 12,000 টাকা রিটার্ন পাচ্ছি আমি 1 বছরে। 3 থেকে 4, তার মানে এখানে সময়টা কি? 1 বছর। এই 1 বছরে রিটার্ন পাচ্ছি কত? 12,000 টাকা। তাহলে 12,000 টাকা রিটার্ন যদি আমি 1 বছরে পেয়ে থাকি, তাহলে 1 টাকা রিটার্ন পাবো 1 ডিভাইডেড বাই 12,000। 10,000 টাকা রিটার্ন পাবো, যেটা আমার প্রয়োজন ইনভেস্টমেন্ট রিটার্নটা পাওয়ার সময়টা বের করার জন্য। সেই 10,000 টাকা রিটার্ন পাবো তাহলে 10,000 ডিভাইডেড বাই 12,000 এই ইয়ারের মধ্যে। এখানে আসে 0.83 ইয়ার, যেটা 1 ইয়ার থেকে 1 বছর থেকে কিছুটা কম সময়। অর্থাৎ এই 10,000 টাকা হচ্ছে 1 বছর থেকেও কম সময়, অর্থাৎ 0.83 ইয়ারের মধ্যে আমি রিটার্ন পেয়ে যাচ্ছি। তাহলে টোটাল রিটার্নটা পেতে আমার সময় লাগছে 3 প্লাস 0.83 ইয়ার্স ইকুয়াল টু 3.83 ইয়ার্স। শিক্ষার্থীরা, আমি খুব সিম্পলভাবে এই বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। তুমি যদি বিষয়টা বুঝে ফেলতে পারো, তাহলে সূত্র যদি তোমার মনে নাও থাকে, তুমি কিন্তু ম্যাথটা কমপ্লিট করতে পারবে। তাহলে এখানে মেইনলি আইডেন্টিফাই করা হচ্ছে এই 50,000 টাকা রিটার্নটা আমি কতটুকু সময়ের মধ্যে পাচ্ছি। আমি আবার এটা রিভিউ করছি। প্রথম বছর 12,000 টাকা পাচ্ছি, তাহলে দ্বিতীয় বছর মিলে আমি 27,000 টাকা রিটার্ন পেয়ে যাচ্ছি 12 আর 15 যোগ করে। তৃতীয় বছরে গিয়ে অর্থাৎ 3 বছরে মিলে আমি 40,000 টাকা রিটার্ন পেয়ে যাচ্ছি। তাহলে 40,000 টাকা পর্যন্ত রিটার্ন পাচ্ছি আমি 3 বছরে। আর বাকি থাকলো আমার 50,000 থেকে 40,000 বাদ দাও 10,000। সেই 10,000 টাকা রিটার্ন পাচ্ছি আমি, যেহেতু পরবর্তী 1 বছরে আমি
12,000 টাকা রিটার্ন পাচ্ছি, তাহলে 10,000 টাকা রিটার্ন পেতে আমার সময় লাগবে 10,000 ডিভাইডেড বাই 12,000 ইয়ার, অর্থাৎ 0.83 ইয়ার, 1 বছর থেকে কম সময়। টোটাল আমি 3.83 ইয়ার্সের মধ্যে এই 50,000 টাকার ফুল রিটার্ন পেয়ে যাচ্ছি। তাহলে আমার পেব্যাক পিরিয়ডটা হলো 3.83 ইয়ার্স। শিক্ষার্থীরা এই বিষয়টাকে যখন সূত্রের মাধ্যমে প্রেজেন্ট করা হবে তখন সেটাকে এভাবে লেখা হয়, পিবিপি আনইভেন ক্যাশ ফ্লো ইকুয়াল টু A প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখানে এ বলতে বোঝানো হয়েছে যে বছরের মধ্যে 50,000 টাকার কাছাকাছি রিটার্ন পাওয়া যাচ্ছে, অর্থাৎ সেটা কোন বছর? তৃতীয় বছরের মধ্যে, অর্থাৎ 3 বছর। প্লাস NCO বলতে যেটাকে বোঝানো হয় নিট ক্যাশ আউটলে। নিট ক্যাশ আউটলে মানে আমরা যেটা বুঝি টোটাল ইনভেস্টমেন্ট, মানে প্রাথমিক ইনভেস্টমেন্টটা। এই ইনভেস্টমেন্টটা কত ছিল এখানে? 50,000। তাহলে নিট ক্যাশ আউটলে হচ্ছে 50,000 ইনভেস্টমেন্টের টাকাটা। এই 50,000 থেকে মাইনাস করছি আমরা সিকে। সেই সি বলতে কোনটাকে বোঝানো হয়েছে? 50,000-এর কাছাকাছি যে রিটার্নটা পাওয়া যাচ্ছে সেটা কত? 40,000। সেটাকে এখানে সি দিয়ে বোঝানো হচ্ছে, অর্থাৎ যে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোটা তোমার ইনভেস্টমেন্টের কাছাকাছি, অর্থাৎ 40,000। তার মানে 50,000 মাইনাস কত? 40,000 ডিভাইডেড বাই ডি। ডি বলতে এখানে যেটা বোঝানো হয়েছে এই কিউমুলেটিভ ক্যাশ ফ্লো যেটা 50,000-এর কাছাকাছি, সে ক্যাশ ফ্লোর পরবর্তী ইয়ারের ক্যাশ ফ্লোটা, অর্থাৎ 12,000 টাকা, এটাকে বোঝানো হয়েছে ডি দিয়ে। তাহলে শিক্ষার্থীরা দেখো আমি পেয়ে যাচ্ছি 3.83 ইয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এই মেথডটা দিয়ে একটা অঙ্কের মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নটা বলতে কী বোঝায় আমি আগে তোমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এটাকে আমরা বলতে পারি অ্যাকাউন্টিং rate of return or average rate of return। অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অর অ্যাভারেজ রেট অফ রিটার্ন। প্রথমে আসা যাক অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলতে কী বোঝায়, এই মেথডে কি বের করা হয়। শিক্ষার্থীরা পেব্যাক পিরিয়ড মেথডে তোমরা দেখেছো যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা ছিল, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে কতটুকু সময় লাগছে সেই পিরিয়ডটাকে ফাইন্ড আউট করা হচ্ছে। আর অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নে একটি ইনভেস্টমেন্টের সাথে ইনভেস্টমেন্টের যে অ্যামাউন্টটা সেটার সাথে কম্পেয়ার করা হয় অ্যাভারেজ, ওই ইনভেস্টমেন্টটা থেকে অ্যাভারেজ কী হারে প্রফিট পাওয়া যাচ্ছে সে অ্যাভারেজ প্রফিটটাকে, তার মানে অ্যাভারেজ প্রফিটকে যখন আমরা ইনভেস্টমেন্টের সাথে কম্পেয়ার করে যে রিটার্ন রেশিওটা পাবো সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন মেথড। শিক্ষার্থীরা তাহলে আমি আবার বলছি, ইনভেস্টমেন্টের সাথে অ্যাভারেজ প্রফিটটাকে কম্পেয়ার করে যে রিটার্নটা পাওয়া যাবে, যে রিটার্নের রেশিওটা পাওয়া যাবে সেটাই হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন অথবা অ্যাভারেজ রেট অফ রিটার্ন মেথড। তার মানে এর আগে পেব্যাক পিরিয়ডে আমরা টাইম ফ্রেমটা বের করেছিলাম আর এখানে আমরা রিটার্ন রেশিওটা বের করব, অর্থাৎ অ্যাভারেজে কী হারে প্রফিট পাচ্ছি ইনভেস্টমেন্টের এগেনস্টে সে তার মাধ্যমে আমরা রিটার্ন রেশিওটা বের করার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা ম্যাথ প্রেজেন্ট করছি, এই অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নের ম্যাথটা আমি লিখছি। মিস্টার রহমান
কোম্পানি, এটা একটা কোম্পানির নাম, মিস্টার রহমান কোম্পানি ইজ কনসিডারিং টু পারচেজ, অর্থাৎ পারচেস করতে চাচ্ছে এ নিউ মেশিন, একটা নতুন মেশিন পারচেস করার ডিসিশন নিয়েছে। এ নিউ মেশিন হুইচ কস্ট, যেটার কস্ট হচ্ছে, অর্থাৎ এই মেশিনটা কিনতে যে টাকাটা লাগবে সেটা হলো টাকা 80,000। It estimated that the machine have a life of 7 years, অর্থাৎ এই মেশিনের জীবনকাল হচ্ছে 7 বছর। 7 বছর এটা ইউজ করা যাবে, এটা থেকে রিটার্ন পাওয়া যাবে। অ্যাট দ্য এন্ড, অর্থাৎ 7 বছর শেষে it will have a salvage value, of টাকা 3,000. The estimated annual cash flow is given below, অর্থাৎ estimated annual cash flowটা নিচে দেওয়া আছে। estimated annual cash flow is given below, সেটা আমি দেখাচ্ছি। এস্টিমেটেড ইভেন ক্যাশ ফ্লোটা, অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা প্রথম ইয়ারে, ফার্স্ট ইয়ারে অ্যানুয়াল নেট ইনকাম, সেটা প্রথম বছর হচ্ছে 6,000, পরবর্তী বছর হলো আবার 6,000, তৃতীয় বছর হলো 8,800, চতুর্থ বছরে এখান থেকে নিট ইনকাম আসছে 7,805, বা পঞ্চম বছরে আসছে 6,600, ষষ্ঠ অর্থাৎ 6th ইয়ারে আসছে 7,200, 7th ইয়ারে আসছে 6,000। টোটাল নেট ইনকাম আসছে 48,000। শিক্ষার্থীরা, আমি প্রশ্নটা আবার প্রেজেন্ট করছি। দেখো, এখানে বলা হচ্ছে মিস্টার রহমান কোম্পানি ইজ কনসিডারিং টু পারচেস এ নিউ মেশিন হুইচ কস্ট টাকা 80,000, অর্থাৎ রহমান কোম্পানি 80,000 টাকার একটি মেশিন ক্রয় করার চিন্তাভাবনা করলো, কনসিডার করলো। ইট এস্টিমেটেড দ্যাট দ্য মেশিন হ্যাভ এ লাইফ অফ 7 years, অর্থাৎ এই মেশিনের জীবনকাল হচ্ছে 7 বছর। অ্যাট দ্য এন্ড ইট উইল হ্যাভ এ স্যালভেজ ভ্যালু অফ টাকা 3,000, অর্থাৎ 7 বছর ধরে এই মেশিনটা থেকে বেনিফিট পাবে কোম্পানি। 7 বছর এই মেশিনটা ইউজ করার পর মেশিনটা যখন তারা বিক্রি করে দিবে, অর্থাৎ এটার ভগ্নাবশেষ মূল্য হিসেবে তারা পাবে 3,000 টাকা। তুমি যদি কোনো একটা ক্ষয় হয় এ ধরনের কোনো সম্পদ ইউজ করো, অনেক দিন ইউজ করার পরে তুমি যখন এটা কোথাও বিক্রি করে দাও বা এটা ফেরত দাও মার্কেটে, তখন দেখা যাবে তুমি খুব সামান্য কিছু টাকা এটার ভগ্নাবশেষ মূল্য হিসেবে পাচ্ছ, যেটাকে আমরা মার্কেট ভ্যালু বা স্যালভেজ ভ্যালু বলে থাকি। সেটা হচ্ছে কত টাকা? 3,000 টাকা। দ্য এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এই 80,000 টাকা মেশিনটা ইউজের মধ্য দিয়ে প্রথম বছরে নেট ইনকাম পাওয়া যাচ্ছে 6,000 টাকা, পরবর্তী বছরে পাওয়া যাচ্ছে আবার 6,000। এভাবে কোন বছরে কত টাকা নেট ইনকাম আসছে সেটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখা যাচ্ছে টোটাল 7 বছর ধরে
এই মেশিনটা ইউজের মাধ্যমে টোটাল নিট ওই মেশিনটা থেকে বেনিফিট বা নিট ইনকাম এসেছে কত টাকা? 48,000 টাকা, অর্থাৎ 48,000 টাকা। শিক্ষার্থীরা, এখন তোমাদেরকে যেটা বের করতে বলা হয়েছে সেটা হলো অ্যাকাউন্টিং অথবা অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আরেকটা হলো রিটার্ন অন অরিজিনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন এবং অরিজিনাল ইনভেস্টমেন্টের উপর রিটার্ন, এই দুইটা জিনিস আমরা বের করব। শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি অ্যাকাউন্টিং রেট অফ রিটার্নে ইনভেস্টমেন্টটাকে কম্পেয়ার করা হয় কিসের সাথে? অ্যাভারেজ প্রফিটের সাথে, এবং সেটার মাধ্যমে রেশিওটাকে বের করা হয়। এখন আমরা বের করব অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখানে শব্দটা দেখো, প্রথম যেটা ওয়ার্ড ইউজ করা হচ্ছে সেটা কি? অ্যাভারেজ, অর্থাৎ রিটার্নের অ্যাভারেজটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ ইনভেস্টমেন্টকে আমার কম্পেয়ার করতে হবে অ্যাভারেজ প্রফিটের সাথে, অর্থাৎ অ্যাভারেজ কি প্রফিট পাচ্ছি সেটাকে আমি কম্পেয়ার করব অ্যাভারেজ ইনভেস্টমেন্টের সাথে। অ্যাভারেজ প্রফিটকে যখন আমি অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়ে ডিভাইড করে 100 দিয়ে গুণ করব, তখন আমি রেশিওটা, রিটার্নের রেশিওটা পেয়ে যাব। তোমরা এই ম্যাথটাতে দেখো, তা আমরা এইভাবে লিখছি, অ্যাভারেজ EAT, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক অ্যাভারেজ, এখানে অ্যাভারেজ তোমার প্রফিটটা কত টাকা, অর্থাৎ অ্যাভারেজ প্রফিট অথবা অ্যাভারেজ EAT কত আসছে। তোমরা দেখো 7 বছরে মিলে টোটাল নিট ইনকাম আসছে 48,000 টাকা। তাহলে অ্যাভারেজ ইনকাম কত আসছে? খুব ইজি ব্যাপার, 7 বছরে যদি 48,000 আসে, আমরা গড় করবো, অর্থাৎ প্রতি বছরে অ্যাভারেজলি প্রতি বছরে আমি কত নিট ইনকাম অথবা প্রতি বছরে গড়ে কি প্রফিট পাচ্ছি। তাহলে 48,000 টাকা 7 বছরে যদি কত আসে, 7 ইয়ারে যদি 48,000 আসে, তাহলে 1 বছরে আসবে 48,000 ডিভাইডেড বাই 7, অর্থাৎ 48,000 ডিভাইডেড বাই 7। 48,000কে আমি 7 দিয়ে ডিভাইড করলে আমি গড় যে প্রফিট সেটা বের করে নিতে পারছি। সেটা কত আসছে? সেটা আছে 6,857 টাকা, অর্থাৎ 6,857 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের অ্যাভারেজ নিট ইনকাম অথবা অ্যাভারেজ প্রফিট। এটাকে আমরা এখানে লিখে ফেললাম 6,857 টাকা। এরপর যেটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা। শিক্ষার্থীরা, এখানে তুমি খেয়াল রাখবা, ইনভেস্টমেন্টটা কিন্তু অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তোমরা অনেকে ভুল করে 80,000 বসিয়ে দেবা, কিন্তু এখানে একটা বিষয় বলা হয়েছে যেটা আমি আগে আলোচনা করেছি, 80,000 টাকার মেশিনটা 7 বছর ইউজ করার পরে কিন্তু এটা স্যালভেজ ভ্যালু হিসেবে 3,000 টাকা পাওয়া যাবে, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হিসেবে মার্কেট এটা বিক্রি করলে 3,000 টাকা রিটার্ন পাবে। তার মানে অ্যাভারেজ এখানে তোমার ইনভেস্টমেন্ট শুধু 80,000 আমাকে গণনা করলে হবে না, আমাকে অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা বের করতে হবে। সে অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা আমি কিভাবে বের করব? 80,000-এর সাথে 3,000-কে যোগ করে যখন আমি 2 দিয়ে ডিভাইড করব, যেহেতু এখানে টার্ম হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে 80,000 আর একটা কত? 3,000। তাহলে 80,000 এবং 3,000 এই দুটাকে যোগ করে যখন আমি 2 দিয়ে ভাগ করব, তখন আমি অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা পেয়ে যাব। তাহলে একটা ইনভেস্টমেন্ট হচ্ছে 80,000, আরেকটা ইনভেস্টমেন্ট কত? 3,000। তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কত? 80,000 প্লাস 3,000 ডিভাইডেড বাই 2। আমি এটা একটু করে দেখাচ্ছি। 80,000 প্লাস 3,000 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু যেটা আসে সেটা হলো 41,500। শিক্ষার্থীরা, তাহলে অ্যাভারেজ ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটাও আমি পেয়ে গেলাম। সেটা কত? 41,500। সেটা আমি এখানে লিখে ফেলছি, 41,500
1500 ইন্টু 100, তাহলে আমরা কি পেলাম? অ্যাভারেজ প্রফিট হচ্ছে 6857 টাকা এবং অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হলো 41,500 টাকা। ইন্টু 100 দিলে আমি রেশিওটা পেয়ে যাচ্ছি, সেই রেশিওটা হলো 16.52%। যেহেতু 100 দিয়ে গুণ করা হচ্ছে, পার্সেন্টেজটা আমি পেয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ম্যাথটা থেকে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করে ফেললাম। এখন অ্যাভারেজ রেট অফ রিটার্নের সাথে তোমাদের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্টের রিটার্নটা, অর্থাৎ অরিজিনাল ইনভেস্টমেন্টের উপরে কী রিটার্ন পাচ্ছ। এটা ছিল অ্যাভারেজ, আর এটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট রিটার্ন। অরিজিনাল বলতে কোন ইনভেস্টমেন্টটাকে বোঝানো হয়েছে? 80,000। তখন আমি আর 80,000-এর কথা চিন্তা করব না, অর্থাৎ প্রাথমিকভাবে অরিজিনাল আমার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা কত টাকা? 80,000। এই 80,000-এর এগেনস্টে আমি কি প্রফিট পাচ্ছি সেই রেশিওটা আমাকে বের করতে হবে। তার মানে এক্ষেত্রে সূত্র হবে অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্টের জায়গায় আমরা লিখব অরিজিনাল ইনভেস্টমেন্ট। সে অরিজিনাল ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা কত? 80,000। তাহলে 6,857 ডিভাইডেড বাই 80,000 ইন্টু 100 করলে যেটা আসে সেটা হচ্ছে 8.57%। তাহলে অরিজিনাল ইনভেস্টমেন্টের উপর রিটার্নের রেশিওটা আমি পেয়ে গেলাম, সেটা হলো 8.57%। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা ভালো থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।